আমি অটোনোমাস ভেহিকেলের কমিউনিকেশন প্রোটোকলটা ডেভেলপ করি, যেটা পৃথিবীতে সর্বপ্রথম মিনিমাম ডিলে রিকোয়ারমেন্ট 100 মিলিসেকেন্ড সেটা ফুলফিল করতে পেরেছে, এবং আমার এই কাজের জন্য আমি গোল্ড মেডেল পাই। আমার নাম AFM শাহেন শাহ। আমি তুর্কির ইস্তাম্বুলে অবস্থিত ইলডিস টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। পাশাপাশি AI অ্যান্ড নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন ল্যাবরেটরি ANWCL ল্যাবের পরিচালক হিসাবে কাজ করছি। আমি পৃথিবীর টপ 2% সায়েন্টিস্টদের মধ্যে একজন। আমার কাজের মধ্যে ওয়্যারলেস কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্ট IoT, ইন্টারনেট অফ থিংস, এই বিষয়গুলো নিয়ে আমি মেনলি কাজ করি। আমি পড়ালেখা করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, আমার ব্যাচেলর এই সাবজেক্টে, এবং আমি PhD করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, ইলডিস টেকনিক্যাল ইউনিভার্সিটির একই সেম ডিপার্টমেন্ট থেকে, যেখানে আমি এখন টিচার, এবং আমার PhD টপিক ছিল টেলিকমিউনিকেশন। আমি অটোনোমাস ভেহিকেলের কমিউনিকেশন প্রোটোকলটা ডেভেলপ করি, যেটা পৃথিবীতে সর্বপ্রথম যে মিনিমাম ডিলে রিকোয়ারমেন্ট 100 মিলিসেকেন্ড সেটা ফুলফিল করতে পেরেছে, এবং আমার এই কাজের জন্য আমি গোল্ড মেডেল পাই। আমি 2022 সালে এই বিষয়ে কাজ করা শুরু করি। 2022 সালে পৃথিবীতে বড় মাত্রার ভূমিকম্প, মানে যে 7 বা তার অধিক 5টা ভূমিকম্প হয়। তো আমরা এইসব ভূমিকম্প আমরা দেখতে পারি, ভূমিকম্প হওয়ার পরে যোগাযোগ ব্যবস্থা কাজ করে না। যখন এই যোগাযোগ ব্যবস্থা খুবই প্রয়োজন, একজন প্রিয় মানুষ তারা একজন প্রিয় মানুষের সাথে যোগাযোগ করতে চায়, উদ্ধারকর্মী জানতে চায় যে মানুষটা আটকে আছে, সে কোথায় আছে। তো এরকম প্রাকৃতিক দুর্যোগগুলোতে যোগাযোগ ব্যবস্থার এই সমস্যার সমাধানের লক্ষ্যেই আমি এই বিষয়ে কাজ করা শুরু করি। 2022 সালে আমি যখন কাজ করি এবং আমি কাজটা শেষ করার পরে আমি জোন্স জার্নালে সাবমিট করি। এটা CIQ1, এটা প্রেস্টিজিয়াস টপ জার্নাল সুইজারল্যান্ডের। তো সেটা অ্যাকসেপ্ট করে আমার পাবলিশ হয় জানুয়ারি 2023 সালে, এবং ফেব্রুয়ারি 2023 সালে তুরস্কের কারামানমারাশে 7.7 মাত্রা বড় মাপের একটি ভূমিকম্প হয়। যে ভূমিকম্পে 50,000-এর অধিক লোক মারা যায়, এবং ওই ভূমিকম্প হওয়ার পরে ওই দিনই শুরু থেকেই 30%-এর উপরে বেজ স্টেশন কাজ করে না, এবং উদ্ধারকর্ম করতে সমস্যা হয়। তো এরই প্রেক্ষিতে আমি এইটা নিয়ে চিন্তা করতে গিয়ে, এই সমস্যার সমাধান করতে গিয়ে একটা প্রজেক্ট দাঁড় করাই, যেটা আমি মার্চ মাসে আমাদের চুবিচাক তুর্কিশ যে বৈজ্ঞানিক সংস্থা, সরকারি বৈজ্ঞানিক সংস্থা, সেখানে পাঠাই। তারা সেটা অ্যাকসেপ্ট করে, এবং আগস্ট 2023 সাল থেকে অফিসিয়ালি আমার প্রজেক্টটি কাজ শুরু করে। এবং এই প্রজেক্টটি শুধুমাত্র ভূমিকম্প সেটা না, ভূমিকম্প, বন্যা, পাহাড় ধস, যে কোনো কারণে, যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থাতে সেটা যোগাযোগ ব্যবস্থা দিতে পারবে। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেটা বন্যা হোক বা সেটা ভূমিকম্প হোক, আমি ভূমিকম্পের কথা বলতে গিয়ে তুরস্কের কথা বলেছি। পাশাপাশি আপনারা জানেন, যখন বাংলাদেশে বন্যা হয়, গত বছর ফেনীতে বাংলাদেশে বন্যা হয়, সেই বন্যায় কিন্তু 92% বেজ স্টেশন কাজ করে না। প্রায় 2000 সামথিং বেজ স্টেশন অকেজ হয়ে যায়, যার কারণে মানুষ কিন্তু যোগাযোগ করতে পারে নাই। তো এই যোগাযোগ করতে না পারার কতগুলো কারণ হচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি না থাকা, লাইন ডিসকানেক্টেড হয়ে যাওয়া, বেজ স্টেশন ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে যাওয়া, একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে না পারা,
তো এইটার সমস্যার সমাধান করার একমাত্র উপায় হচ্ছে আমাদের ড্রোন। কারণ ড্রোন এর ক্ষেত্রে এই ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে না, তারা সরাসরি ওইখানে গিয়ে কাজ করতে পারে। তো এই কাজের ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে এই ড্রোনগুলো একটা বেস স্টেশনের মতো কাজ করবে। আমাদের কয়েকটা ড্রোন, আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আমাদের 5টা ড্রোন একটা জায়গায় গেল এবং সেটা 2 কিলোমিটারের মতো একটা রিজিয়নকে সে কভার করতেছে, যেটাতে একটা বেস স্টেশন কভার করতো। তো সে আলোকে আমি যদি বলি তার উপরে গিয়ে একটা ক্লাস্টার তৈরি করবে এবং সে এই রিজিয়নে কভারেজটা দিবে। এটা এক নম্বর কথা হচ্ছে আমাদের এই ড্রোনগুলা নিজস্ব একটা অ্যাডহক নেটওয়ার্ক তৈরি করবে এবং তারা সেই নেটওয়ার্কের মাধ্যমে তারা নিচে যে আমাদের যে ইউজার আছে সেই ইউজারগুলাকে তারা নেটওয়ার্ক সাপোর্ট দিবে এবং তারা কমিউনিকেট করতে পারবে। এই ড্রোনগুলা উপরে গিয়ে একটা ক্লাস্টার তৈরি করবে, যে ক্লাস্টার একটা বেস স্টেশনের মতো কাজ করবে এবং বেস স্টেশন যেভাবে একটা নেটওয়ার্ক কভারেজ দেয় এবং সে কভারেজ যেভাবে করে আমাদের একটা ইউজার ইউজ করতে পারে, ঠিক সেভাবে তারা ইউজ করতে পারবে। পাশাপাশি এই ড্রোনগুলা আমাদের নিচের যে সিস্টেম ডেভেলপ সিস্টেম বা সফটওয়্যার এখান থেকে আমরা মনিটর করব, কন্ট্রোল করব, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মোবাইল স্টেশনগুলা ড্রোনগুলা যেগুলো মোবাইল বেস স্টেশনের মতো কাজ করবে, তারা যদি তাদের ব্যাটারি যদি 80 থেকে 90% রিডিউস হয়ে যায় তখন তারা অটোমেটিক সে নিচে নামবে এবং তার জায়গায় আরেকজন প্রতিস্থাপিত হয়ে কাজ করবে। এভাবে করে তারা সব সময় ক্লাস্টারটা মেনটেন করবে এবং তারা একটা বেস স্টেশনের মতো কাজ করবে এবং তারা ওই রিজিয়নটাতে নেটওয়ার্ক কভারেজ দিবে। যে কোনো ধরনের দুর্যোগ, সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক বা পাহাড় ধস হোক, সাথে সাথেই এটা কাজ করতে পারবে। আমাদের আমরা যখন এই সিস্টেমটা ওইখানে দিয়ে দিব, যেটা আমাদের ডিপ্লয় করতে ম্যাক্সিমাম 5 মিনিটস লাগতে পারে, আসলে উইদিন ফিউ সেকেন্ডসও বলতে পারি। আমরা যদি এখানে রেডি থাকি, প্রস্তুত থাকি, আমাদের বলার সাথে সাথেই আমরা যখন এটা এঙ্গেজমেন্টে চলে যাব, সাথে সাথেই তারা ফুল সাপোর্টটা পাবে। এটা হচ্ছে আমরা কতটুকু চাচ্ছি, এটা পুরো এলাকায় কভার দিতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট মেজারমেন্ট যেটা আমরা এখন কাজ করছি সেটা হচ্ছে কতগুলো ড্রোন দিয়ে কতগুলো জায়গা আমরা কভার দিতে পারবো এবং ড্রোনটার অ্যালটিটিউড কত হওয়া দরকার, এগুলো নিয়ে আমরা কাজ করছি। কিন্তু আমরা যে কোনো ধরনের এরিয়া কভার দিতে পারবো। সেক্ষেত্রে যদি এরিয়া সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের অবশ্যই ড্রোন সংখ্যা বাড়বে। আমরা প্রথমে 2022 সালে যখন আমি একা কাজ শুরু করি, তখন আমরা সফটওয়্যার বেস সিমুলেশন বেস কাজটা করি। আমি 23 সালে যখন আমাদের প্রজেক্টটা চালু হয়ে যায়, তারপর থেকে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করি। আমরা 23 সালের থেকে আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করি। আমরা গত বছর থেকে মোটামুটি আমরা সফলতার মুখ দেখতেছিলাম এবং এই বছর আমরা ল্যাবে পূর্ণাঙ্গ টেস্ট আকারে সফল হয়েছি। এখন আমরা আমাদের ইউনিভার্সিটির ভিতরেই আমাদের ইলিস টেকনিক ইউনিভার্সিটি অনেক বড় একটা ইউনিভার্সিটি, অনেক বড় ক্যাম্পাস। আমাদের যে সেন্ট্রাল যে গ্রাউন্ড, সেখানে আমরা এটা দিয়ে আমরা টেস্ট করেছি এবং আপনারা যদি টিআরটি টেলিভিশনের খবরটি আপনারা দেখেন, সেখানে দেখবেন আমরা সেই ইমপ্লিমেন্টেশনটা তাদেরকে আমরা দেখিয়েছি। মানে এটা আমরা ল্যাবে এবং আমাদের ইউনিভার্সিটিতে আমরা টেস্ট করেছি। এটা যে কোনো ধরনের রিজিয়নে এটা কাজ করবে। আমরা যেখানে যেভাবে কাজে লাগাইতে চাই সেটা কাজ করবে, যেহেতু এটা ফ্লেক্সিবল এবং কোনো আগের কোনো ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন হয় না, সেহেতু আমরা এটা যে কোনো জায়গায় আমরা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবো। আমাদের বর্তমান আমাদের যে টেস্ট, আমরা টেস্টের জন্য আমরা 30 মিনিট আমরা ব্যবহার করতেছি বর্তমানে যেটা আমরা, কিন্তু এটা আমরা আরো লঙ্গার টাইম করতে পারবো। এটা 1-2 ঘন্টা করা কোনো বিষয় না, বা এটা মানে আমরা ইজিলি করতে পারবো।
পাশাপাশি আমাদের যেহেতু সাবস্টিটিউশন আছে, মনে করেন যে আমাদের 2 ঘন্টার জন্যও দিই, আমাদের 2 ঘন্টা পরে সে সার্ভিস দেওয়ার পর সে আবার ব্যাক করে আবার যাবে, অতএব সেটাও কিন্তু মানে আমরা ইজিলি করতে পারবো। আর পাশাপাশি আমাদের অবশ্যই অপটিমাইজেশন এবং আরো কিভাবে লঙ্গার টাইম করা যায় সেটা নিয়ে আমাদের কাজ হচ্ছে। আমরা যারা এটা মেনটেন করব, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিছুটা স্কিল দরকার আছে, কিন্তু যারা নরমাল ইউজার, যারা আমরা এই নেটওয়ার্ক নিয়ে সাপোর্ট নিয়ে কাজ করব, তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রয়োজন নাই, তারা নরমাল অ্যাজ ইউজুয়াল তারা কাজ করবে। অতএব যে এন্ড ইউজার, যে মানুষ আমাদের নেটওয়ার্কটা ইউজ করে তার সার্ভিসটা নিচ্ছে, তার কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। আর আমরা যারা আমি বা আমার টিম যেটা ডেভেলপ করছি, আমাদের নিজস্ব তৈরি সিস্টেম আছে, আমাদের ফুললি অটোমেটেড একটা সিস্টেম। আমরা যদি সরাসরি বলি, আমাদের নিজস্ব সফটওয়্যার আছে, আমাদের নিজস্ব সিস্টেম আমরা ডেভেলপ করছি। আমরা আমাদের সিস্টেম থেকে আমাদের সবকিছু আমাদের আগে থেকেই সব প্রোগ্রামড, আমরা জাস্ট এখান থেকে কমান্ড দিব, এই সেই কমান্ড পাওয়ার পরপরই ড্রোনগুলো অটোমেটিক ওখানে চলে যাবে এবং ওই রিজনটাকে কভার দিবে। অতএব আমাদের এই পাশ থেকে আমরা এখান থেকে সিস্টেম থেকে কন্ট্রোল করব, আর ইউজারদের ওরা নরমালি ইউজ করবে, তাদের কোনো জ্ঞানের বা কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা যখন কোনো দুর্যোগ হয়, আমরা দেখি যে দুর্যোগের পরে ওইখানকার যোগাযোগ ব্যবস্থাটা একেবারে ভেঙে পড়ে, যোগাযোগ করতে পারে না। যোগাযোগ করতে না পারার কারণে দেখা গেছে আমাদের যখন তুরস্কে যখন ভূমিকম্প হয়, মা কাজে গেছে, বাচ্চারা তো বাসায় ছিল বা স্কুল থেকে আসছে, মা কিন্তু এদিকে টেন্সড, খবর নিতে পারতেছে না তার ছেলে বা মেয়ে বেঁচে আছে কিনা, ঠিক আছে, বা ছেলে মেয়ে চেষ্টা করতেছে আমার মা বা বাবা বেঁচে আছে কিনা, বাবা চাকরিতে গেছে, বাবা কি অবস্থা। তো এই যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যারা আটকে আছে, আমি গতবার আমরা বিভিন্ন সময় খবরে দেখেছি যে অনেক দূরে একটা ঘর দেখা যায়, আমরা ফেনীর মধ্যে দেখতেছি পানি আর পানি, অনেক দূরে একটা ঘর, কারণ আমরা যখন উদ্ধার করতে যাব ওইখানে কোনো মানুষ আছে কিনা সেটা আমরা জানি না, বা আমরা ভূমিকম্পে যখন একটা মানুষ মাটির নিচে আটকা পড়ে তখন সে ওখানে আছে কিনা, বা তুর্কিতে আমরা দেখেছি 7 দিন পর 10 দিন পরও মানুষ জীবিত উদ্ধার হয়েছে। ইভেন বিশেষজ্ঞরা বলতেছিল যে আমরা যে উদ্ধার কর্মটা করতেছি, উদ্ধার কর্ম করতে গিয়ে এটার নিচে এই ধ্বংসস্তূপ পড়েও মানুষ মারা যেতে পারে, কারণ আমরা জানি না নিচে কিছু আছে কিনা। তো এই জিনিসটা একটা জায়গায় কেউ আটকে আছে কিনা, কারো অবস্থান আছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা জানতে পারতেছি যে কোথাও কেউ আছে কিনা, কাউকে উদ্ধার করতে হবে কিনা, তার অবস্থানটা কোথায়। তো এই জিনিসটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি অন্ততপক্ষে যোগাযোগ, যদি কোনো সমস্যাও না হয়, মানুষের যে তখন যে এটা বিশাল বড় একটা স্ট্রেসে থাকে, টেনশনে থাকে, তার ফ্যামিলি বিপদে আছে কিনা, নিরাপদ আছে কিনা, সেই যোগাযোগটা অন্ততপক্ষে সে করতে পারতেছে আমাদের এই টেকনোলজি ইউজ করে। আমার এই প্রজেক্টটি তুর্কি সরকারের বৈজ্ঞানিক সংস্থা টুবিটাক এর প্রজেক্টের অর্থায়নে করা। পাশাপাশি আমাদের ইলিস টেকনিক ইউনিভার্সিটির অর্থায়ন আছে, দুজনের যৌথ অর্থায়নে এই প্রজেক্টটা চলছে। পাশাপাশি আমাদের প্যাটেন্ট অ্যাপ্লিকেশন আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, অবশ্যই আমরা তুরস্কের ভিতরে কাজ করতে আমাদের সমস্যা নাই, আমরা আমাদের সরকারের থেকে আমাদের অনুমতি আছে, কিন্তু তুরস্কের বাইরে যদি কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের হয়তো বা কথা বলতে হবে যে আমরা কিভাবে করতে পারি। অবশ্যই যুক্ত করা সম্ভব। দেখা গেছে যে আমাদের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা এখানে কাজ করতেছে, এবং যে ডান পাশে কাজ করতেছে একটা রিজিয়নের, বাম পাশের রিজনটা কাজ করতেছে না, কারণ কি, এটা ভূমিকম্প হয়ে এটা পড়ে গেছে। তাহলে এই ডান পাশের যে রিজনটাতে কাজ করতেছে, যেটার বেস স্টেশনটা কাজ করতেছে, সেই বেস স্টেশনের সাথে আমাদের ড্রোন কানেক্ট হয়ে কিন্তু কাজ করতে পারবে। পাশাপাশি আপনারা জানেন স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে টু ওয়ে যখন কমিউনিকেশন হয়, স্যাটেলাইট কিন্তু কাজ করতে পারে না যদি গ্রাউন্ড স্টেশনটা নষ্ট হয়ে যায়। যখন বন্যা হবে বা ভূমিকম্প হবে তখন যদি ওই গ্রাউন্ড স্টেশনটা কাজ না করে, তাহলে কিন্তু মানুষ যোগাযোগ করতে পারবে না। তখন
আমাদের এই ড্রোনটা একটা গ্রাউন্ড স্টেশনের মতো কাজ করতে পারবে এবং সে ওইখানে আমাদের টেকনোলজিটা কমিউনিকেশন সাপোর্ট দিতে পারবে। অর্থাৎ এক্সিস্টিং নেটওয়ার্কের যখন সমস্যা হয়, যখন সে কাজ করে না, আমাদের টেকনোলজি তখন ইউজ করে এক্সিস্টিং সিস্টেমটাকেও আমরা কাজ করাতে পারি, ওটা দিয়েও আমরা কমিউনিকেশন সাপোর্ট দিতে পারি। এটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, বা আমি আপনাকে কি বলবো, আমি তো 2023 সাল থেকে বা 22 সাল থেকে কাজ করতেছি। 23 সাল থেকে আমরা ইমপ্লিমেন্টেশনে গেছি। আমাদের অনেক ফেইলিউরনেস আছে। আমরা অনেক ক্র্যাশ করছে, অনেক হয় নাই, আবার করতে হইছে। এভাবে ডিজাইন করছি, হয় নাই, এভাবে করছি, হয় নাই। অনেক ক্ষেত্রে অনেক সমস্যা। আমাদের সিস্টেমটা আমরা ডেভেলপ করার সময় যেভাবে কাজ করছি দেখাচ্ছি, এখানে কাজ করছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে কিছু যান্ত্রিক কারণে সমস্যা হয়েছে। তো এই ধরনের সমস্যাগুলো আমরা অলওয়েজ এটা ফেস করছি, এবং পাশাপাশি যখন এটা কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে অ্যাক্সিডেন্টটা হয় যে ফুল হয়েছে যে আমাদের ফুল ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, আমাদের নতুন করে আবার ফুললি এটাকে রেডি করতে হয়েছে। তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল, যে আসলে মানে কি বলবো, যে ক্র্যাশ করে ভেঙে তারপরে ব্যর্থ হয়ে তারপর সফল হওয়া, এটা আসলে খুবই একটা কষ্টের জার্নি ছিল। আমাদের রাত দিন কাজ করতে হয়েছে এটা নিয়ে। এরকমও হয়েছে, আমি যদি বলি যে টিআরটি টেলিভিশন আমাদের সকালবেলা সময় ছিল, সম্ভবত সকাল 10টার সময়, আমার এক্সাক্ট ডেট মনে নাই, তবে আমার মনে হয় কোনো একটা মঙ্গলবার দিন হবে। তো সোমবারে আমাদের যখন আমরা টেস্টে ছিলাম, ল্যাবে না, ফিল্ডে টেস্টে ছিলাম, ওই দিন সন্ধ্যাবেলা আমাদের টেস্টে একটা অ্যাক্সিডেন্ট হয়। এমন হচ্ছে, আমরা সিস্টেম থেকে ওকে বলছিলাম যে তুমি 5 মিটার উপরে যাও, উপরে গিয়ে নেটওয়ার্কটা তৈরি করো, এবং তাদের যে আমাদের যে সেন্সর ছিল বা আমাদের যে হার্ডওয়্যার ছিল, সে অলরেডি -20 ছিল। তো যার কারণে -20 সাথে আবার যখন 5 যোগ হয়, তখন সে অনেক উপরে চলে যায়। উপরে গিয়ে আবার আমরা যখন তাকে নিচে নামতে বলি, আমার সাথে এত জোরে নিচে নামে যে আমাদের এই ফুল ক্র্যাশ করে, 2টা ড্রোন আমাদের ইমিডিয়েটলি ক্র্যাশ, সিস্টেমের সমস্যা হয়। এবং দেখা গেছে যে আমরা পরবর্তী সকালবেলা যে ওনাকে আসতে বলবো, আমাদের তো সিস্টেমই অলরেডি ফেল হয়ে গেছে। কাল সকালে আমি তাকে কেমনে দেখাবো? তো আমরা সারা রাত ধরে কাজ করছি। আমরা রাত 4টা পর্যন্ত ল্যাবে কাজ করছি। কাজ করে ফুল সেটআপ দিয়ে আমরা ল্যাবেই ছিলাম, এবং পরের দিন সকালবেলা ওদেরকে আমরা এটা টেস্টটা শো করি। তো আলটিমেটলি চ্যালেঞ্জটা হচ্ছে এটাই, যে কোনো টেকনোলজি আবিষ্কার করার পরে সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে, এটা নিয়ে আসলে কাজ করতে গিয়ে অনেক ব্যর্থতা আসে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, বা অনেক সমস্যা আমরা পড়ি, এবং আমরা এখনো কিছু কিছু ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তেছি। তো প্রতিনিয়ত আমি মনে করি এই সমস্যাগুলো, চ্যালেঞ্জগুলো, এই ফেলিউর থেকে আমরা শিখতেছি, এবং আমরা ডেভেলপ করতেছি, এবং আরো ডেভেলপ করব। জি, আমরা অলরেডি এই ক্ষেত্রে কাজ করছি। আমাদের বর্তমান সিস্টেমটা আমরা ফুললি অটোমেটেড এবং স্বয়ংক্রিয় নিজস্ব ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এআই ইউজ করছি এখন। যে এআই ইউজ করার কারণে করে যাতে করে ড্রোনগুলো নিজেই ডিসিশন নিয়ে নিজে নেটওয়ার্কটা ফুল সেটআপ করতে পারে, এবং কভার অপটিমাইজেশন করতে পারে, সেটা আমরা কাজ করছি। পাশাপাশি ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য আমাদের হার্ডওয়্যারগত ডেভেলপমেন্টগুলো আমরা করছি, যে আমরা কি ধরনের ইকুইপমেন্টসগুলো ইউজ করলে আমরা মোর অর লেংদি অর ব্যাটারি লাইফ পাবো। পাশাপাশি ব্যাটারি অপটিমাইজেশনেরও কাজ করছি আমাদের কমিউনিকেশন সিস্টেমের অপটিমাইজেশনের মাধ্যমে। তো আমরা দুইটা নিয়ে আসলে কাজ করছি। আশা করি আমরা আরো বেটার পারফরম্যান্স সামনে দিতে পারবো। আমি মনে করি এই টেকনোলজিটা 5-10 বছর সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ আমাদের প্রাকৃতিক দুর্যোগ একটি ন্যাচারাল বিষয়, এবং এটা সব দেশেই কম বা বেশি যে কোনো আকারেই আসে। যেমন বাংলাদেশে আমরা যদি বলি শুধু বন্যা হয়, বাংলাদেশে ভূমিকম্প হয় না। আবার তুর্কিতে বন্যা হয় না, তুর্কিতে কি হয়, ভূমিকম্প হয়। তো
আবার মনে করেন যে অনেক দেশে আছে যে বন্যাও হয় না, ভূমিকম্প হয় না, পাহাড় ধস হয়। তো একেক জায়গায় একেক রকমের প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু সবগুলা দুর্যোগেই আমাদের টেরেস্ট্রিয়াল যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলা ক্ষতিগ্রস্ত হয়। এবং সেক্ষেত্রে আমাদের একটা যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়। পাশাপাশি ড্রোন টেকনোলজিটা বর্তমানে এমন একটা পর্যায়ে গিয়েছে যে আমরা শুধুমাত্র মিলিটারি না, আমরা সিভিল লাইফে, সোশ্যাল লাইফে আমরা অনেক কিছুতে এখন ড্রোনটা ইউজ করছি। এবং আমি যেটা বিশ্বাস করি এই ড্রোন টেকনোলজিটা খুব স্বল্প সময়ের ভিতরে সবার কাছে চলে যাবে এবং সবাই এটাকে ইউজ করবে, গণহারে ইউজ করবে। আমরা যেমন এখন মোবাইল ইউজ করছি গণহারে, ঠিক তেমনিভাবে ড্রোনটাও মানুষ গণহারে ইউজ করবে। তো গণহারে ইউজ করতে গেলে এই বিভিন্ন ধরনের নতুন নতুন টেকনোলজি আসবে এবং এটাও একটা নতুন টেকনোলজি। তো আমি আশা করছি এটা খুব একটা ইউজফুল টেকনোলজি হবে, যেটা দিয়ে মানুষ তার অনেকগুলা কাজ করতে পারবে। যে কোনো দুর্যোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আমরা আমাদের এই টেকনোলজির মাধ্যমে যদি কিছু মানুষের জীবন বাঁচাতে পারি, কিছু মানুষ তার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে আমি মনে করি আমাদের এই টেকনোলজি সফল। আমি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা থেকে, লক্ষ্মীপুর সদরে ঢাকায় সেটেলড, থাকি ঢাকাতে। আমি ঢাকায় থাকি। পড়ালেখা আমার এসএসসি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল, এইচএসসি চট্টগ্রাম কলেজ সায়েন্স থেকে। তারপরে আমি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি আইটিতে। তারপরে আমি বুয়েটে মাস্টার্স করেছি আইসিটিতে। এই মাস্টার্স করাকালীন সময়ে আমি বাংলাদেশে দুটি বেসরকারি ব্যাংকে আইটিতে কাজ করি এবং বিএসসি পাস করার পর আমি স্বল্প কিছুদিন টেলিকম কোম্পানিতেও আমি চাকরি করি। তারপর আমি তুরস্কের সরকারি স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে আসি। আমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়, তুরস্কের অন্যতম তৃতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় ইলদিজ টেকনিক ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করতে আসি এবং আমি পিএইচডি শেষ করার পরে আমি এখানে সহকারী অধ্যাপক হিসাবে কাজ জয়েন করি এবং 2023 সালে আমি সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পাই। এখন আমি সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি, পাশাপাশি এআই অ্যান্ড নেক্সট জেনারেশন ওয়্যারলেস কমিউনিকেশন ল্যাবরেটরির ডিরেক্টর হিসাবে কাজ করছি। আমার এখন ছোট বড় মিলিয়ে প্রায় 6টি প্রজেক্ট আমার চলছে, যে প্রজেক্টগুলো মেইনলি ড্রোন কমিউনিকেশন এবং 6G এআই নিয়ে আমি কাজ করছি। আমার সরাসরি আমার ল্যাবে এখন 12 জন স্টুডেন্ট কাজ করে, পোস্ট গ্রাজুয়েট 12 জন, 5 জন পিএইচডি, 7 জন মাস্টার্স, এছাড়া কিছু ব্যাচেলর স্টুডেন্ট আছে। এ হলো আমার সংক্ষিপ্ত বলি। আর আমি ওয়ার্ল্ড টপ 2% সায়েন্টিস্ট, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স IEEE, এটার সিনিয়র মেম্বার। বাংলাদেশের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IEB-র আমি আজীবন সদস্য, লাইফ মেম্বার। এ হলো আমার কেরিয়ার ব্যাপার। আর আমি 2টা জার্নালে এডিটর ইন চিফ হিসাবে আছি, আর বেশ কিছু জার্নালে এডিটর এবং অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে আমি কাজ করছি। আমার প্রকাশিত একটি বই আছে এবং 2টি বই এডিট করছি। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন টপ জার্নালগুলোতে আমার প্রকাশনা আছে। অনেক কনফারেন্সে আমার স্পিচ দেওয়া হয়েছে এবং আমার পাবলিকেশনস আছে। আমি অলওয়েজ কাজের ক্ষেত্রে ওপেন। যদি কেউ আমার সাথে কাজ করতে চায়, আমি সবসময় ইয়েস। আমি সবসময় কাজ করতে চাই, কোলাবোরেশনে কাজ করতে চাই। আমি অনেক দেশের অনেক প্রফেসরের সাথে কাজ করি। আমি USA, কানাডা, অস্ট্রেলিয়া,
আমাদের সৌদি আরবিয়া, ইউরোপ, বাংলাদেশ, বিভিন্ন দেশের প্রফেসরের সাথে আমার কন্টিনিউয়াসলি আমার কাজ হচ্ছে। অতএব অনলাইন, অফলাইন, কোলাবোরেশন সকল ধরনের কাজের ক্ষেত্রে আমি সবসময় পজিটিভ। আমি চাই যে আমাদের মানুষ আরো বেশি বৈজ্ঞানিক কাজ করুক, গবেষণা করুক, নিজেকে, সমাজকে, দেশকে, বিশ্বকে উন্নত করুক।